আমরা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সময় পার করছি। 2024 সালে একটি অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থানের পরে 1.5 বছর গিয়েছে। এই 1.5 বছর পরে ফেব্রুয়ারির 12 তারিখ আরেকটি নির্বাচন আসছে। এই নির্বাচন নির্ধারণ করবে যে এই ফেব্রুয়ারির 12 তারিখ থেকে বাংলাদেশ আবার পিছনের দিকে যাবে নাকি সামনের দিকে এগিয়ে যাবে। 24-এর অভ্যুত্থানের পরে 1.5 বছর ধরে আমরা যখন আশা করেছিলাম এই দেশে আর কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো জমি দখল থাকবে না, মিথ্যা মামলা থাকবে না, টাকা খাওয়া থাকবে না, মানুষকে হুমকি দেওয়া থাকবে না, তখন আমরা দেখলাম একটা দলের কিছু নেতাকর্মী ক্ষমতার অপব্যবহার করে, পদ পদবীকে ব্যবহার করে আবার ওই পুরনো স্বৈরাচারী কালচার চালু করেছে। আমরা এই বাংলাদেশে নতুন করে দেখতে পেলাম যে কিছু মানুষ আবার আমার সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে হুমকি দিয়ে ভোট দেওয়ার পায়তারা করছে। কয়েকটা ঘটনা বলতে চাই। আমার ইউনিয়নে 5ই আগস্টে যখন পুরো বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির থেকে শুরু করে বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান এই বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা পাহারা দিচ্ছিল, ঠিক তখন আমার ইউনিয়নের রাধাকৃষ্ণ মার্কেটে আমার সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের 7-8টা দোকান ঘর পুড়িয়ে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনাদের এই কথাটি মনে রাখতে হবে। এখনো খোঁজ দিয়ে দেখেন তারা ওই রাতে যখন আমরা মন্দির পাহারা দিচ্ছি, দোকান পাহারা দিচ্ছি, তারা রাজনৈতিক স্বার্থকে হাসিল করার জন্য ওই আমার সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের দোকানগুলোকে পুড়িয়ে দিল। এরপরের ঘটনা আমার ইউনিয়নের আলোকরা ইউনিয়নের ডুমডুই মার্কেটের পাশে প্রতিমা বিসর্জনের একটা পুকুর আছে। ওই ওয়ার্ড বিএনপির সভাপতি 5 আগস্ট পার হতে না হতে প্রতিমা বিসর্জনের পুকুরের এক পাশে জমি ভরাট করে সে ওইখানে দোকান উঠানোর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে। এরপরে ওই পাড়ার আমরা কয়েকশো সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে নিয়ে ডিসি অফিসে গিয়ে ওই দিনের মধ্যেই ওই প্রতিমা বিসর্জনের পুকুরে মাটি ভরাট করে দোকান উঠানো আমরা বন্ধ করেছি। বিগত কয়েক মাস ধরে নির্বাচন, এই নির্বাচনের আবহাওয়া শুরু হয়েছে। আমরা দেখছি আমার এই সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, যদি ভোটটা না দেন তাহলে নির্বাচনের পর দেখে নিব। আমার ভাইদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ভোটটা না দিলে কিভাবে দোকান খুলেন, কিভাবে বাড়িতে থাকেন দেখে নিব। আমরা তাদেরকে বলতে চাই, যারা এই ভাষায় কথা বলে তারা মনে রাখুক, এই একই ভাষায় যখন পূর্বের স্বৈরাচার কথা বলতো তার কিভাবে পতন হয়েছে, তার চেয়েও খারাপ পতন আপনাদের হবে। তাদের পালানোর জায়গা ছিল, আজকেও তারেক রহমান বলেছে আপনাদের পালানোর কোনো জায়গা নাই। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, আমরা সেই মানুষ যারা আগামীতে কোনো প্রতিহিংসার রাজনীতি করতে চাই না, কিন্তু আবার আমরা সেই মানুষ কেউ যদি অন্যায় করে, অপরাধ করে, অপকর্ম করে তাকে বিন্দু মাত্র ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা হচ্ছি সেই প্রজন্ম, যেই প্রজন্ম কোন স্বৈরাচারকে ভয় পায় না। সেখানে আমাদের এই গরিনাবাড়ি, মাগুরা, পঞ্চগড়ে কেউ যদি নতুন করে মানুষের উপরে জুলুম করতে চায় তাকে আমরা বিন্দু মাত্র ছাড় দিব না। সংগ্রামী জনতা, সম্মানিত উপস্থিতি, আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে। কিছুদিন আগে আমার একজন অটো চালক চাচা উনি একটা বক্তব্য এরকম করে বলছিলেন যে আরেকজন যিনি প্রার্থী তার বাবা এক সময় মন্ত্রী ছিল, তিনি যদি এখানে দায়িত্ব আসেন তার বাবা তাকে কিছু পরামর্শ দিতে পারবে। আমরা তো তরুণ প্রজন্ম, আমরা দায়িত্ব আসলে আমাদেরকে কে পরামর্শ দিবে? আমি আমার ওই চাচার উদ্দেশ্যে এমন সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমাদের এই চিন্তাটাই আমাদের সকল সমস্যার গোড়া। কারণ আমরা চিন্তা করি একজন অটো চালকের ছেলে শুধুমাত্র একজন অটো চালক হবে, সে কোনোদিন ব্যারিস্টার হইতে পারবে না। আমাদের ওই চিন্তাটার পরিবর্তন করতে হবে। আমার একজন শ্রমিকের সন্তান, কৃষকের সন্তান, মজুরের সন্তান একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বিচারক হবে। শুধুমাত্র ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টার হবে না, ডাক্তারের ছেলে ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে না।
আমি আমার ওই চাচাকে সম্মানের সাথে প্রশ্ন করতে চাই, বিগত 16 বছর ধরে যখন বিএনপির নেতা কর্মীরা অত্যাচারের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, ঘরে থাকতে পারে নাই, তখন আপনাদের ওই নেতারা কোথায় ছিল? তখন আপনাদের ওই নেতারা হয় ঢাকায় ছিল, না হয় লন্ডনে ছিল। নেতা কর্মীদেরকে বিপদে ফেলে, রাজপথে অন্যায়ের মধ্যে ফেলে যেই নেতা নিচে গিয়ে আরামে লন্ডনে ঘুমাতে পারে, সে কোনোদিন যোগ্য নেতা হইতে পারে না। আমরা আগামীতে ওই বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে কর্মীর আগে রাজপথে, নেতা তার বুক পেতে দিবে গুলি খাওয়ার জন্য। আমরা আপনাদেরকে বলতে চাই, শুধুমাত্র একটা ভালো মানুষ আর যোগ্য নেতা কোনোদিন এক জিনিস না। একটা মানুষ ভালো হইতে পারে, কিন্তু সেই ভালো মানুষ যদি তার জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের নেতা কর্মী যারা চাঁদাবাজি করছে, দখল করছে, হুমকি দিচ্ছে, মানুষকে মামলা দিয়ে হয়রানি করছে, তাদেরকে যদি ওই ভালো মানুষ নিয়ন্ত্রণ না করতে পারে, সে কোনোদিন যোগ্য নেতা হইতে পারে না। আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, তারেক রহমান মাত্র 20 জনকে অন্য দলের জোট সঙ্গী হিসেবে মনোনয়ন দিয়েছে। এর মধ্যে 18 জনই তার কথা না মেনে আবার বিদ্রোহী প্রার্থী হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, সেই হচ্ছে যোগ্য নেতা, যেই যোগ্য নেতা একটা কথার উপরে ভিত্তি করে ওয়ার্ড পর্যন্ত না নেতা কর্মীদেরকে ঠিক রাখতে পারে। কিন্তু আমরা এই বাংলাদেশে কি দেখছি? আমরা এই বাংলাদেশে এতদিন ধরে একটা রাজনৈতিক কালচার দেখেছি। এখানে আমার অনেক কৃষক শ্রমিক ভাইরা আছেন, 2 মিনিট মনোযোগ দিয়ে শুনবেন। আমার এই এলাকাটাকে আগেকার রাজনীতিবিদরা শুধুমাত্র নিজের আখের গুছানোর জায়গা হিসেবে ব্যবহার করেছে। একটা জিনিস লক্ষ্য করেন, আপনার এই এলাকায় এখন অহরহ মাদক পাওয়া যায়, যে মাদকে আপনার সন্তানেরা মাদকাসক্ত হয়ে তার ভবিষ্যৎ বিপর্যয় হয়ে যাচ্ছে। আপনার কি মনে হয়, নেতাদের শেল্টার না পাইলে, আশ্রয় না পাইলে এলাকায় ভাবে মাদক ছড়াইতে পারত? এরা হচ্ছে সেই নেতা, যেই নেতারা দিনের বেলায় মাদকের বিরুদ্ধে কথা বলে আর রাতের অন্ধকারে মাদকের ব্যবসার লাভের ভাগের টাকা নেই। এরা হচ্ছে সেই নেতা, যেই নেতারা আপনার সন্তানকে মাদকের সাম্রাজ্যে ফেলে দিয়ে নিজের সন্তানকে লন্ডনে গিয়ে পড়াশোনা করায়। এরা হচ্ছে সেই নেতা আপনার স্কুল কলেজের প্রতিষ্ঠানগুলোতে নিজের দলীয় তোষামতকারীগুলোকে সভাপতি, সেক্রেটারি বানায়। স্কুল কলেজে ব্যবসা শুরু হয়, রাজনীতি শুরু হয়, কোন শিক্ষার মান থাকে না। আপনার সন্তানকে নিয়ে আপনি চিন্তায় পড়ে যান, আর এই নেতারা তাদের সন্তানকে লন্ডনে আর আমেরিকাতে নিয়ে পড়ায়। এরা হচ্ছে সেই নেতা, যেই নেতারা আমার এই শ্রমিক যারা ভাই আছেন তাদের সন্তানদেরকে আবার শ্রমিক বানাতে বাধ্য করে আর নিজের সন্তানদেরকে ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানায়। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এটা আমাদের ওয়াদা। একটা মানুষ এখানকার যদি 10টা মানুষ ধানের শীষেও ভোট দেয়, আমরা যদি বিজয়ী হতে পারি, আগামী 5 বছর ওই 10টা মানুষ আমাদের দ্বারা কোনোদিন অন্যায়ের শিকার হবে না। আমরা এই প্রতিহিংসার রাজনীতি করতে আসি নাই। আমরা মনে করি এটা আমাদের সৃষ্টিকর্তা সুযোগ দিয়েছে, আমরা ওই সুযোগটাতে মানুষের শাসক না, আমরা শোষক না, বরং সেবক হিসেবে কাজ করতে চাই। আমরা কথা দিচ্ছি, আপনার সন্তানকে ওই নেতারা ঢাকায়, রংপুরে গিয়ে তার অর্থের বিনিময়ে পড়ায়, যে মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের পঞ্চগড়ে সেই মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব। আমরা কথা দিচ্ছি, রংপুরে এবং ঢাকায় হাসপাতালে আপনারা চিকিৎসা করাইতে পারেন না, তারা ঢাকায় করায়, সিঙ্গাপুরে করায়। পঞ্চগড় সদর হাসপাতালকে 250 শয্যার আইসিইউ সহ পূর্ণাঙ্গ হাসপাতালে আমরা রূপান্তরিত করব। আমরা আপনাকে কথা দিচ্ছি, মাদক ব্যবসায়ীকে আশ্রয়দাতা, মাদক ব্যবসায়ীরা জেলে গেলে তাদেরকে যারা জামিন করে আনে, তাদের সবাইকে সমূলে আমরা উৎপাদিত করব। আমরা আপনাদেরকে এইটুকু বলি, আমরা এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ভেদাভেদ করতে আসি নাই। আমরা মনে করি আমরা সবাই এখানে বাংলাদেশের মানুষ, পঞ্চগড়ের মানুষ। আমার ওই গণেশ কাকুর নারী যেমন এখানে পোটা আছে, আমারও নারী এখানে পোটা আছে। তাহলে তার সাথে বৈষম্য কেন হবে? তাকে কেন ভয় দেখানো হবে? আমরা আগামীর পঞ্চগড়ে এই ভয়ের রাজনীতি দেখতে চাই না। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিয়ে গেলাম, শুধুমাত্র একটা নেতা ভালো হইলে হয় না, মাঠের, ওয়ার্ডের, ইউনিয়নের কর্মীটাকেও ভালো হওয়া লাগে।
কারণ এমপি তো আপনার এখানে মাসে একদিনের বেশি আসতে পারবে না। 29 দিন যাদের সাথে থাকবেন তারা যদি চাঁদাবাজি ধান্দাবাজি হুমকি ধামকির উপরে রাখে, কেউ কি ভালো থাকতে পারবে? পারবে না। এই জন্য তাদেরকে বেছে নিলেন যারা বিগত 1.5 বছর অন্যায় অত্যাচার করেনি, আগামীতেও কখনো করবে না ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা সম্মানের রাজনীতি করব, আপনার অধিকারের রাজনীতি করব। কেউ আমাদের দ্বারা কথায় বা আচরণে কখনো কষ্টের শিকার হবে না। আমরা আপনাদেরকে অনুরোধ করব, এখানে হাজার হাজার মানুষ রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ, একটা ভোট খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে কোন দল ব্যক্তি পরিবারের প্রতি অন্ধ হয়ে নিজের বিবেকটাকে বিক্রি করে কাউকে ভোটটা দিয়ে দিয়েন না। আমরা যদি জালিমের হাতে আমাদের ভোটটা তুলে দেই তাহলে তারা আরো বড় স্বৈরাচার হয়ে উঠবে। তারা মনে করবে মানুষের উপরে জুলুম করলেও ভোট পাওয়া যায়। তারা এই ভোটের মূল্য বুঝবে না। এরা হচ্ছে সেই নেতা যাদেরকে নির্বাচনের পরে 5 বছর আপনি হারিকেন ধরায় খুঁজে পাবেন না। তারেক রহমান 15 জন ঋণ খেলাপিকে মনোনয়ন দিয়েছে। 15 জন মিলে ব্যাংকে জনগণের রাখা 6,000 কোটি টাকা লুটপাট করেছে। একটা জিনিস খেয়াল করেন, এমপি হয় নাই, ক্ষমতায় যায় নাই, তার আগেই 6,000 কোটি টাকা লুটপাট করা 15 জনকে যদি তারেক রহমান মনোনয়ন দিতে পারে, ওরা যদি এমপি হয় ক্ষমতায় আসে, দেশটার কি অবস্থা করবে? কত হাজার কোটি টাকা লুটপাট করবে। আমরা দেখলাম গত 2 দিন আগে আমাদের শেরপুরের শ্রীবর্দী উপজেলার জামাতের সেক্রেটারিকে তারেক রহমানের বিএনপির সন্ত্রাসীরা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে। আমরা দেখেছি ওই পুরান ঢাকায় শুধুমাত্র চাঁদা দেয়নি দেখে আমাদের একজন ব্যবসায়ী ভাইকে পাথর দিয়ে পিষে হত্যা করেছে। এই জিনিসগুলো ভুলে যাবেন না। যারা বসন্তের ককটেলের মতো 2 দিন অনেক ভালো সাজার চেষ্টা করতেছে, আপনারা নিজেরাও জানেন নির্বাচনের পরে তাদের আসল চেহারাটা আবার দেখা যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের এই সন্তানেরা, এই ভাইয়েরা আপনাদের সামনে এসেছে এই ওয়াদা নিয়ে, আমরা মৃত্যু হয়ে যাবে, জীবন দিয়ে দিব, লাগলে রক্ত দিব, কিন্তু ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাবো ইনশাআল্লাহ। এটা আপনাদের কাছে আমাদের ওয়াদা। একজন সনাতন ধর্মাবলম্বী ভাইও আমাদের দ্বারা কোনোদিন বৈষম্যের শিকার হবে না ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এবং আমাদের যে ইনসাফের মার্কা 11 দলের একটাই মার্কা, 1 আসনে সাপড়াকলি মার্কা। আপনারা সবাই সাপড়াকলির সাথে থাকবেন? আমরা কি সবাই গগন বিদারী চিৎকার দিয়ে স্লোগান দিতে পারবো? পঞ্চগড় 1 আসনে কোনো মার্কা আছে? মাগুরাতে কোনো মার্কা আছে? বরিশাবাড়িতে কোনো মার্কা আছে? ফুটকিবাড়িতে কোনো মার্কা আছে? সেই মার্কা বলি 1 আসনে ফুটকিবাড়িতে, বাড়িতে 1 আসনে সদরে, তেতুলিয়া, আটোয়ারিতে জিতে যাবে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ভালোর পক্ষে। আরো চলে আমার সবার মা ছোয়ার বাপ চাচা জিতে যাবে। চলে বলো আরো চলে, দেখা হবে 12 তারিখে, জিতে যাবে 12 তারিখে ইনশাআল্লাহ। মানুষের গণজোয়ার যেটা শুরু হয়েছে, তারা মনে করছে ভয় দেখায় ভোট পাওয়া যায়। এই এলাকি ওই দিন আছে ভয় দেখায় ভোট পাওয়া যায়? ওই দিন আছে নাকি? আমার সনাতন ধর্মাবলম্বী ভাইরা মনে মনে করেছে উমরা যে আমার ধমক দিচ্ছে, উমরা তো জানে না যে আমরা সবাই মিলে সাপড়াকলি ভোট দিব। ইনশাআল্লাহ 12 তারিখে যে গণজোয়ার তৈরি হয়েছে সেটা সাপড়াকলির বিজয় গিয়ে শেষ হবে। আবার দেখা হবে। ইনকিলাব জিন্দাবাদ, পঞ্চগড় জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।